যে দলটা করি সেই দলটাকে কিভাবে শক্তিশালী করা যায়, দুর্বলতার দিকগুলো চিহ্নিত করার পর নেতৃত্বের সামনে তুলে ধরা, যাতে সংশোধনের মাধ্যমে একটা শক্তিশালী সংগঠন এবং জনকল্যাণমুখী সরকার, যারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটাই প্রাধান্য দেবে, সেই দিকটা দল এবং সরকারের কাছে তুলে ধরার জন্যই এই দুর্বলতার দিকগুলো খুঁজে বের করে আমাদের তরফে কিছু নেতৃত্ব এই বার্তাটুকু সরকার এবং দলের কাছে পৌঁছে দেবে, সেই উদ্দেশ্যে নিয়েই আজকে আমাদের এখানে বৈঠক। সমর্থকদের সুর কিন্তু অন্যরকম, ওরা কিন্তু চাইছে, রাগ অভিমান বলবেই, রাগ যে পরিমাণ ক্ষোভ জন্মেছে প্রত্যেকের মনে সেটা বলবেই, এবং আমরা বলার জন্যই সুযোগ করে দিয়েছি। এগুলো তো যাদের শোনার কথা এরা শুনতে চাইছে না বলেই তো আজকে পুরনো কার্যকর্তা আমাদের এখানে দেখুন, এখানে প্রাক্তন দলের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকজন যারা কথা বলছেন সব পুরনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। আমরা তো নতুন, কাজেই এদের কথা শুনতে চাইছি না সরকার দল, তা আমরা শুনে এটার একটা সামারাইজ করে সরকার এবং দলের কাছে আমরা উপস্থাপন করব, যাতে করে সংশোধন আনা যায় দল এবং সরকারের। যদি না আসে তাহলে কি আমরা বিশ্বাস, নিশ্চয়ই ভুল হতেই পারে, সংশোধন না করাটা অন্যায় এবং পাপ, আমার বিশ্বাস সংশোধনই আনবেই। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কি এই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যে দল, হ্যাঁ এই বিষয় নিয়ে কি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে যে দলের মানে পুরনো কার্যকর্তাদের কথাবার্তা শুনছে না দল? এটা আমরা বারংবার আমরা বলেছি, ওনারাও বলেছেন এক সংসার में आपको बात करना चाहिए, सुनना चाहिए, घर घर जाना चाहिए, ওরা বলে যায়, কিন্তু এটা কার্যকরী ভূমিকা নেয় না বলেই আজকে আমরা এখানে মিটিং ডেকেছি। একটা চারদিকে একটা গুঞ্জন চলছে আপনারা নাকি তৃণমূল জয়েন করছেন, সেই বিষয়ে কি কোনো? সেটা মানুষের ব্যাখ্যা, যেরকম আমি আগরতলা ছিলাম, পশ্চিমবাংলার টিভি চ্যানেলগুলোতে দেখিয়েছে এই মাত্র উনি প্লেন থেকে নামলেন, এই মাত্র উনি অমুক সঙ্গে দেখা করতে যাবেন, তো এগুলো তো বলতেই পারে। দ্যাট আই ডো নট রিয়াক্ট অলসো, কারণ রিয়াক্ট করাটাই হচ্ছে দুর্বলতার লক্ষণ। তো আই এম কোয়াইট কমফোর্টেবল ইন দ্য প্লেস ওয়ার আই এম। লেটস সি, আই হ্যাভ নট সিন দ্য ফিউচার, আই এম ডিলিং উইথ দ্য প্রেজেন্ট রাইট। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অনেকেই কিন্তু বলতে শুরু করেছেন যে ত্রিপুরার শুভেন্দু হয়ে উঠতে চাইছেন সুদীপ বর্মন। তিনি বিজেপির একজন এমএলএ, অতীতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এইসব পরিচিতি ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু বর্তমানে তিনি বিজেপির একজন এমএলএ। কিন্তু যে ভূমিকা এখন দেখাচ্ছেন যেন অনেকটা এই রাজ্যে যখন নির্বাচন আসছিল তার আগে শুভেন্দু অধিকারী ঠিক যেভাবে ধোঁয়াশায় রাখছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ছিলেন, কোথায় রয়েছেন, কোথায় যাবেন, নাকি নতুন দল গড়বেন, এইসব নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক যেরকম একটা পর্ব তিনি কাটিয়েছেন, যে ধরনের ধোঁয়াশা তৈরি করেছিলেন রাজনৈতিক মহলে, ত্রিপুরাতে সুদীপ বর্মন যেন ঠিক একই ভূমিকা এই মুহূর্তে পালন করছেন। তিনি বিজেপির এমএলএ, তিনি বলছেন যে বিজেপিতে আমি কমফোর্টেবল রয়েছি, কিন্তু কিছু বলার জায়গা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলে যায় শুনতে, এখানকার যারা তারা শোনেন না, সরকার শোনে না, সেই জন্য তাদের কিছু বলার জায়গা রয়েছে, বিক্ষুব্ধ যারা তাদের কিছু বলার জায়গা রয়েছে। এবং আজকে ত্রিপুরাতে একটা বৈঠকও করেছেন, তার অনুগামী যারা তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেছেন। এবং এই যে বিষয়টা চলছে, এবং আপনারা যারা নজর রাখছেন একটু ত্রিপুরার দিকে, একটা কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তৈরি অলরেডি হয়ে গেছে যে সুদীপ বর্মন তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন। কিন্তু আজকে শুনলেন তার বক্তব্য যে না, এইসব প্রচার চলছে, অপপ্রচার চলছে, আমি কিন্তু আমার জায়গাতেই রয়েছি, কিছু বলার জায়গা আছে দলের বিরুদ্ধে, সেটা আমরা বলবো, যেখানে যা বলার বলবো, এইসব কথা তিনি বলেছেন। কিন্তু রাজনৈতিক মহলে ত্রিপুরাতে একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে যে আদতে এই মুহূর্তে সুদীপ বর্মনের রাজনৈতিক অবস্থান কি। ঠিক যেমনটা শুভেন্দু অধিকারীকে একটা সময় প্রেডিক্ট করা কিন্তু খুব মুশকিল হচ্ছিল, বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমভাবে খবর করছিল। কেউ বলছিলেন যে না তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন, কেউ বলছিলেন যে না তিনি নতুন দল করবেন,
কেউ বলছিলেন না তিনি বিজেপিতে চলে যাবেন। এইরকম কিন্তু এই একটা ধোঁয়াশা পর্ব অনেকটা সময় কিন্তু কেটেছিল। আলটিমেটলি তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেছিলেন তার দল তৃণমূল কংগ্রেস ছেড়ে, কিন্তু সেইটা সিদ্ধান্তে আসতে অনেকটা সময় লেগে গেছিলো। তার মাঝখানে অনেক মিডিয়ার অনেক পাতা খরচ হয়েছে, অনেক এয়ার টাইম খরচ হয়েছে, অনেক খবর হয়েছে, অনেক টক শো হয়েছে, কিন্তু অনেক দিন পর তিনি কিন্তু জানান দিয়েছেন তার রাজনৈতিক অবস্থানটা। সুদীপ বর্মনকে কেন্দ্র করে ঠিক একই বিষয়টা কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে চলছে, যে সুদীপ বর্মন তাহলে কি করবেন। তার দলের প্রতি একটা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবার এটাও বলছেন না যে তিনি দল ছাড়ছেন। আজকের বক্তব্য তার যে না, সব গুঞ্জন চলছে, আমি দলে আছি, ঠিকই আছে, কিন্তু একটা ক্ষোভ রয়েছে, সেটাও তিনি কিন্তু আড়াল করছেন না। তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন তার কর্মী সমর্থকদেরকে নিয়ে। আজকে বিশেষ করে তার অনুগামী যারা তাদেরকে নিয়ে বৈঠক করেছেন। এবং আপনাদেরকে একটু খবর দিয়ে রাখি দর্শক, যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির 30 তারিখে তার ত্রিপুরাতে আসার কথা রয়েছে এবং সেখানে বৈঠক, সংগঠন নিয়ে বৈঠক ইত্যাদির বিষয় রয়েছে। তার আগে আজকে সুদীপ বর্মন যে ধরনের একটা বৈঠক করলেন নিজেদের মধ্যে, এটুকু পরিষ্কার যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার আগে কত একটা পলিটিক্যালি দলের কাছে একটা চাপ তৈরি করা, যে যখন কেন্দ্রীয় নেতৃত্ব আসছে বৈঠক করতে, তার আগে নিজের শক্তিটা যদি একটু দেখানো যায় যে আমার সঙ্গে এতজন রয়েছেন, তাহলে নেতৃত্ব ভাবার পর তাদের যেটা বক্তব্য সেটা নিয়ে তারা শুনবে বা তাদের বক্তব্য পেশ করবে দেওয়ার সুযোগ থাকলে। এই যে জায়গাটা আজকে এই বৈঠকের একটাই কারণ হচ্ছে, এটাই বলা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব আসছে 30 তারিখে, তার আগে নিজের একটা শক্তি দেখানো, দেখো আমার সঙ্গে কতজন রয়েছেন। উল্টো দিকে যে গুঞ্জনটা চলছে তৃণমূল কংগ্রেসে জয়েন, সেই বিষয়কে সামনে রেখে এটা একটা কৌশল নিয়েছেন সুদীপ বর্মন। এখন তিনি কি করবেন? শুভেন্দু অধিকারী যেমন একেবারে শেষ পর্যন্ত দল চেঞ্জ করে ফেলেছিলেন ধোঁয়াশা রেখে, সুদীপ বর্মনও কি সেটা করবেন? তার আগে কি তিনি দর কষাকষি করছেন দলের কাছে, যে আমি একটু দেখাচ্ছি ক্ষোভ বিক্ষোভ, আমি দেখাচ্ছি আমার সঙ্গে এত মানুষ রয়েছেন, সুতরাং দল যদি কিছু একটা দর কষাকষি করে বা কিছু একটা বলার চেষ্টা করেন বা সেটা যদি গ্রহণ করা হয়, তাহলে আবার কি ঠিক যেখানে আছেন সেখানেই সঠিকভাবে শান্তভাবে থেকে যাবেন? এটা কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এটুকু পরিষ্কার দর্শক, যারা আমাদের বাংলার দর্শক তাদের জন্য একটু বলি, যে এই সুদীপ বর্মনের সঙ্গে যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তাদের একটা যেন কোথাও একটা শিবির তৈরি হয়েছে, দুটো আলাদা শিবির। মানে সুদীপ বর্মন হচ্ছেন বিক্ষুব্ধ, আর যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব দেব, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এই মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কোথাও একটা অস্বস্তি রয়েছে সুদীপ বর্মনের। এবং কেউ এটাও বলে থাকেন যে সুদীপ বর্মন হয়তো চাইছিলেন বা চাইছেন এখনো যে বিপ্লব দেবকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হোক এবং সেখানে তাকে করলে একটু ভালো হয়। এরকম একটা গুঞ্জন কিন্তু ত্রিপুরার রাজনীতিতে রয়েছে, যে সুদীপ বর্মন কোথাও একটা যেন হয়তো ডিরেক্টলি বলতে পারছেন না, কিন্তু তাকে বসানো হোক মুখ্যমন্ত্রীর চেয়ারে, বিপ্লব দেবকে সরিয়ে তার অনুগামীরা কিন্তু অনেকে বলছেন। যদিও সুদীপ বর্মন কখনো এটা নিয়ে সরাসরি বলেননি, কিন্তু এটা নিয়ে রাজনৈতিক মহলে একটা চর্চা রয়েছে যে আসলে মুখ্যমন্ত্রীর চেয়ারটাই তিনি যেন কতটা বসতে চাইছেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বা বিপ্লব দেবকে সরানো হচ্ছে না এবং সেখানে কোথাও একটা আপত্তি বা অস্বস্তির জায়গা রয়েছে সুদীপ বর্মনের বা তার শিবিরের, এবং সেই জন্যই এরকম একটা কল্পনা চলছে এবং তার দল বদল নিয়েও কিন্তু এরকম প্রশ্ন উঠছে। কিন্তু আলটিমেটলি সুদীপ বর্মন কি করবেন সেটা তো আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। আমি শুধু এটুকু বলে রাখি দর্শক, সুদীপ বর্মনের বাবা যিনি ছিলেন সমীর রঞ্জন বর্মন, তিনি একটা সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি হয়েছিলেন একেবারে একটা সরকার চলাকালীন একজনকে সরিয়ে। মানে তার আগে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সুধীর রঞ্জন মজুমদার, তাকে সরিয়ে ওই 5 বছরের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন সমীর রঞ্জন বর্মন, যিনি হচ্ছেন সুদীপ বর্মনের বাবা। এটাকে নিয়ে অনেকে ত্রিপুরাতে বলেন যে বাবা যেমন একজনকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, তার দলেরই একজনকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, সুদীপ বর্মন যেন সেরকম একটা চাইছেন যে একই টার্মে এই 5 বছরের মধ্যে বিপ্লব দেবকে সরিয়ে তাকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক। বাবা যে কাজটা করতে পেরেছিলেন সেটা সুদীপ বর্মন করতে পারছেন না, সেই জন্যই তার এত রাজনৈতিক জল্পনা বা টালবাহানা যে তিনি কি করবেন, তিনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা কোথাও একটা চাপ তৈরি করার চেষ্টা করছেন বিজেপির কেন্দ্র নেতৃত্বের ওপর, যাতে করে বিপ্লব দেবকে সরিয়ে অন্তত অন্য কিছু সিদ্ধান্ত নিক। এই যে বিষয়টা, এটা কিন্তু চর্চা হচ্ছে দর্শক, যে বাবা যেটা পেরেছিলেন ছেলে পারছেন না, সেই জন্য তিনি একটা অন্যরকম রাজনৈতিক গেম করার চেষ্টা করছেন। আর এটা নিয়ে অনেকে আবার বলছেন যে সুদীপ বর্মনের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের এরকম করে চুক্তি হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে সুদীপ বর্মনকে প্রজেক্ট করবে, তাহলে কিন্তু সুদীপ বর্মন একেবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।
এটা 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 অনেকে বলছে রাজনৈতিক মহলে একটা জল্পনা চলছে, যদি এই ডিলটা না হয় তাহলে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে মানে যতই তার বিজেপির প্রতি ক্ষোভ থাক না কেন তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন, এটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। যদি তাকে প্রজেক্ট করে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করে যদি তৃণমূল কংগ্রেস মানে নির্বাচনে যাবে সেটা যদি অঙ্গীকার করে বা তাকে কথা দেয়, তবেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যাবেন, আদারওয়াইজ তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যাবেন না। এটা কিন্তু রাজনৈতিক মহলে একটা মানে একটা চাপা গুঞ্জন রয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস সেটাতে রাজি হবে কিনা সেটা একটা প্রশ্ন। একটা দল থেকে যিনি আসবেন তাকে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট করে এগোনো, সেটা তৃণমূল কংগ্রেস করবে কিনা, বা এখনো পর্যন্ত যা খবর অনেক নাকি মিটিংয়ের খবর হচ্ছে, শোনা যাচ্ছে, কেউ কেউ বলছেন যে কলকাতায় এসে দেখা করেছেন। কিন্তু যদি সত্যি এরকম ডিলটা হয়ে যেত তাহলে আর তিনি আর ত্রিপুরাতে আবার এইভাবে বৈঠক করতেন না, বা দলে আমি আছি, আমার কিছু বলার জায়গা আছে, এই কথাগুলো বলতেন না। তার মানে এখানে ডিল কিন্তু চূড়ান্ত হয়নি, এটাকে ধরে নিতে হবে। ডিল যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে কিন্তু আর এইসব ড্রামা হয়তো তিনি করতেন না, একেবারে তৃণমূল কংগ্রেসের হয়ে নেমে পড়তেন। সুতরাং এখন তিনি যেটা চাইবেন তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল কংগ্রেস সেটা চাইবে কিনা, সেটা ছাড়বে কিনা, সেটা একটা বড় বিষয় রয়েছে। এই জায়গাটা জন্যই হয়তো অনেকে বলছেন যে বিষয়টা এখনো আটকে রয়েছে তার দল পরিবর্তনের বিষয়টা। তাহলে সুদীপ বর্মন কি করবেন? তাহলে কি তিনি যদি দেখা যায় যে না কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা করে গুরুত্ব দিল না, তাহলে তিনি চুপচাপ বসে যাবেন, নাকি তিনি নতুন কোনো দল গড়ে লড়ার চেষ্টা করবেন? এইসব নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। দর্শক, আমরা যেটা খবর পাচ্ছি যে সুদীপ বর্মনের সঙ্গে কয়েকজন এমএলএ রয়েছেন তার অনুগামী, সেটা যে বিরাট সংখ্যায় তা নয়, কিন্তু 5-6 জন এরকম বিরাট সংখ্যা তা কিন্তু নয়। সুতরাং তিনি যদি তাদেরকে নিয়ে একটা মানে চাপ তৈরি করার চেষ্টা করেন বিজেপির ওপরে, সেটা কতটা সফল হবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আবার এটাও আমি খবর পাচ্ছি দর্শক, মানে সুদীপ বর্মনের এই অ্যাটিচিউড বিজেপির অনেকেই যেন কোথাও মেনে নিতে পারছেন না, বলছেন যে এটা কী করছেন, এইভাবে প্রকাশ্যে এই কাণ্ডগুলো করছেন দলকে দুর্বল করার জন্য, কোথাও কেন পেছন থেকে আঘাত করার চেষ্টা করছেন, এটা দলের শৃঙ্খলাকে যেন কোথাও একটা আঘাত করা এবং দলকে দুর্বল করার চেষ্টা। যদি তিনি দলকে ভালোবাসেন, দলে আছি বলেন, তাহলে কেন এরকম প্রকাশ্যে এইগুলো ড্রামাগুলো করছেন, দলকে দুর্বল করছেন? যখন তৃণমূল কংগ্রেস একটা যাওয়ার চেষ্টা করছে ত্রিপুরাতে, সেখানে কেন এই ধরনের বিষয়গুলো করছেন, কেন তো লোকহাসি করছেন, দলকে কেন একটা হেয় করার চেষ্টা করছেন দলের সম্পর্কে এরকম কথা বলে? এর জন্য কিন্তু ওনাকে কিন্তু ক্ষুব্ধ, মানে বিজেপির তো আবার একটা অংশ বলছে যে যদি তিনি চলে যাক, দলটা আরও ভালো করে আমাদের চলবে, এটাও কিন্তু একটা অংশ বলার চেষ্টা করছেন। এখন এটা সবটাই রাজনৈতিক বিজেপির বিষয়। তারা কেন্দ্রীয় নেতৃত্ব আসছে 30 তারিখে এবং সেখানে বৈঠক হবে, নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা হবে। তবে এটুকু পরিষ্কার যে সুদীপ বর্মন আদৌ তৃণমূল কংগ্রেসে যাবেন কি না, যেটা একবারে রটে গেছিলো, হ্যাঁ যাচ্ছেনই, বা তৃণমূল কংগ্রেসে চাইছে যে ডিলটা যদি ওই রকম না ডিমান্ড করেন সুদীপ বর্মন যে আমাকে চিফ মিনিস্টারের প্রজেক্ট করতে হবে, যদি এটা না করেন তাহলে কিন্তু তাকে কোথাও একটা নেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেটা তো হচ্ছে না কোনো না কোনো কারণে, হয়তো এখনো সেটিংটা হয়নি এবং সেই জন্যই এখনো কিন্তু বিষয়টা এরকম জায়গাতেই রয়েছে। তবে যাই হোক দর্শক, এই মুহূর্তে সুদীপ বর্মন যে একটা ধোঁয়াশা তৈরি করেছেন ত্রিপুরাতে, অনেকেই বলছেন যে তিনি যেন সেই বাংলার শুভেন্দুর ভূমিকাটা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে দল পরিবর্তন করে ফাইটটা করেছেন এবং তারপর দল ক্ষমতায় আসেনি বিজেপি, তিনি বিরোধী দলনেতা হিসেবে যে দায়িত্বটা পালন করছেন এবং এখনও যেভাবে লড়াইয়ে টিকে রয়েছে, লড়াইটা চালিয়ে যাচ্ছেন দাঁতে দাঁত চেপে, সেটা সুদীপ বর্মন আগামী দিনে করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। সেটা আগামী দিনেই তার উত্তর মিলবে। দর্শক, কি বলবেন সুদীপ বর্মনের যে ভূমিকা, এই সম্পর্কে আপনাদের কি মত নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।